বৈভব ছোটবেলা থেকেই সে আগ্রাসী ব্যাটিং করে। খাবার হোটেল খুঁজতেছিলাম, তখন আমান এবং সুরিয়া ভাইভাব নিচে ছিল। আমাকে এসে পিছন দিয়ে বৈভব টাচ করে বলে, স্যার আপনি কি খুঁজছেন? তখন থেকে প্রতিদিনই আমরা একসাথে খেতাম। বিহারে সে যে স্টেটে থাকে, সেই স্টেটে একটা লোক তার কাছে খাবার চাইলো, এরপরে ব্যাক টু ব্যাক সেই স্টেট ক্রিকেটে 5টা 100 মারে। সে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। হৃদয়টা অনেক সফট, মনের যে শক্তি এবং যার মস্তিষ্কের যে শক্তি এক্সট্রিম লেভেলের। 4 ঘন্টা সে শুধু ছক্কা প্র্যাকটিস করে। ও যখন 100 মেরেছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি আমার ব্যাটিং দেখেছেন? বললাম যে দেখি নাই, তবে হাইলাইটস দেখো। সূর্যবংশী একটা প্লেয়ারের কথা বলেছিল, এটা হলো অভিজ্ঞান কুণ্ড। বয়সভিত্তিক ক্রিকেটে 100টা 100 মেরে দিয়েছে। ভাইবাব সাকলাইন কিন্তু বলেছিল তোমার উইকেট নিবে। মুশফিকুর রহিমের সাথে যখন প্রথম দেখা হয়, আশিক ভাই একটা বলে ডাক দিয়ে তখন ভবের নামটা নেয়। বৈভব সূর্যবংশী কিংবা বৈভব সূর্যবংশী, যেই নামে ডাকুন না কেন, বৈভব কিন্তু একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ক্রিকেট ট্যালেন্ট। সেই বৈভবের সিক্রেট আর জানবো। আমার সঙ্গে রয়েছেন আশিক মজুমদার, বাংলাদেশে একমাত্র যিনি বৈভব সম্পর্কে অনেক কিছুই জানেন। সে গল্পই শুনবো এখন। আশিক ভাই, আপনি তো বৈভবের সঙ্গে পরিচয় ঘটেছে আপনার আরও অনেক আগে। অনেক সিক্রেট আমরা জানবো আপনার কাছ থেকে। বৈভব আইপিএলে যা করলো তা তো নিঃসন্দেহে অবিশ্বাস্য। বৈভব ছোটবেলা থেকেই সে আগ্রাসী ব্যাটিং করে এবং সে যে ধরনের মনোভাব নিয়ে চলে এবং যে ধরনের ট্রেনিং করে এবং তারই প্রতিফলন এই এবার আইপিএলে ঘটেছে। 26 বলে 96 করছে, 97 করছে। এটি কি মানে ক্রিকেটের সংখ্যার দিক থেকে কি অনেকটা অবিশ্বাস্য না? ক্রিকেটে অবিশ্বাস্য বলে কিছু নেই, কারণ রেকর্ড গড়েই রেকর্ড ভাঙার জন্য একটা বড় একজন ব্যক্তি বলেছিলেন। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। সূর্যবংশী যে ধরনের প্লেয়ার, যে ধরনের ক্যারেক্টার, সেটি উপস্থাপন করেছে। আপনার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সূর্যবংশী? পরিচয়টা হয়েছিল আন্ধ্রপ্রদেশে বিজয়বাড়া, যখন আমি অনূর্ধ্ব-19 দলের সাথে গিয়েছিলাম ফিল্ডিং কোচ হিসাবে। তখন হোটেলের নিচে আমি খাবার হোটেল খুঁজতেছিলাম, তখন ইন্ডিয়ান আন্ডার-19 ক্রিকেট টিমের আমান এবং সুরিয়া ভাইভাব নিচে ছিল। তখন আমাকে এসে পিছন দিয়ে বৈভব টাচ করে বলে, স্যার আপনি কি খুঁজছেন? তাই আমি বললাম যে আমি খাবার হোটেল খুঁজছি। সেই থেকে সে তখন বললো যে চলেন আমাদের সাথে। তখন থেকে প্রতিদিনই আমরা একসাথে খেতাম। কোনো সময় আমি শেয়ার করতাম, ও শেয়ার করতো, আমান শেয়ার করতো। এভাবেই সম্পর্ক গড়ে ওঠে। দেখে তো খুব পাওয়ার মাসেল মনে হয় না, কিন্তু এত হিটিং অ্যাবিলিটির পেছনের রহস্যটা কি আপনার সঙ্গে শেয়ার করেছে বা আপনি জানেন? আমি সূর্যবংশী যেটা আমার কাছে মনে হয়েছে যে ওর মানসিক শক্তি প্রচণ্ড এবং সে খুব কোনো নেগেটিভ ঘটুক আর পজিটিভ, সে কোনো কিছু অল টাইম সে পজিটিভই থাকে। তার মনের যে শক্তি এবং যার মস্তিষ্কের যে শক্তি এক্সট্রিম লেভেলের আমার কাছে মনে হয়। এবং এরকম দেখবেন আপনি সব লেভেলেই, শুধু ক্রিকেটে না, এডুকেশন সেক্টরে দেখেন বা অ্যারোবিক্স সেকশনে দেখেন, কোনো ট্যালেন্ট পেয়ে যাবেন যে কম বয়সী কিন্তু তার মেধা প্রায় 40-50 বছরের ওয়েল এক্সপিরিয়েন্স, সে মেধা নিয়ে। ঠিক সূর্যবংশীর ক্ষেত্রে আমার কাছে মনে হয় আল্লাহ ওরকমভাবেই মেধা দিয়ে পাঠিয়েছেন। ট্রাস্ট, আমি কোনো সময় ওকে কল করি নাই। আমি যখন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো আমার জিম সেশন দিতাম বা আমার ব্যাটিং সেশন দিতাম, ও কল করতো, স্যার খুব সুন্দর হচ্ছে, এবং সে জিমের বিষয়গুলা, ব্যাটিং এসব খুব সুন্দর করে এক্সপ্লেন করতো। তো ওই ফোন দিত। তো আমি কোনো সময়, কারণ আমি যেটা বিশ্বাস করি, একটা প্লেয়ার যখন একটা লেভেলে চলে যায় তখন তার পারিপার্শ্বিক, মিডিয়া বলেন, ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন, অনেকটা চাপ থাকে। তো আমি সেই সব চিন্তা করে আমি কোনো সময় ওকে নক করি না বা করি না। ওই যখন আমাকে স্মরণ করে ও তখন ফোন দেয় বা মেসেজ দেয় যে স্যার কে আছে, আপনি কেমন আছেন, এরকম। আর আরেকজন আছে আমানের সাথেও প্রায় রেগুলার যোগাযোগ হয়। ভারতে এরকম আরও ট্যালেন্ট আছে কিনা, বা আপনি কতটা জানেন যে সূর্যবংশীর পরে আর কারা উঠে আসতে পারে বা এরকম কোনো? সূর্যবংশী একটা প্লেয়ারের কথা বলেছিল, এটা হলো অভিজ্ঞান কুণ্ড। সে মুম্বাই, মহারাষ্ট্রের। অভিজ্ঞান কুণ্ড অলরেডি সে বয়সভিত্তিক ক্রিকেটে 100টা 100 মেরে দিয়েছে এবং ডাবল 100 প্রায় 60টার মতো মেরেছে। ওই ছোটো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললো অভিজ্ঞান কুণ্ড। তো ও বললো যে স্যার নেক্সট টাইম অভিজ্ঞান কুণ্ড মানে উঠে আসতেছে ইয়ে থেকে, এবং তাদের
খুব ভালো প্রসেস। বৈভবের পরিবার সম্পর্কে কতটা জানেন? পরিবারের কারোর সঙ্গে কথা হয় কিনা বা হয়েছে কিনা? কোনো সময় কথা হয় না, কিন্তু ওর বাবা নাকি আমার কথা জিজ্ঞেস করে যে তোর আশিক স্যার কেমন আছে। ওই বলল যে স্যার পাপা নে আপকো বারে মে পুছা। তো তো এটা আমার কাছে অনেকটা আল্লাহর কাছ থেকে একটা গিফটের মতো, কারণ আমি বাংলাদেশি, ওরা ইন্ডিয়াতে, এবং যার সাথে দেখা হয় নাই উনি আমার সম্বন্ধে জিজ্ঞেস করছেন। তো এটা আমার কাছে একটা একটা গিফটের মতো। বাংলাদেশের ক্রিকেটারদের বিপক্ষে তো একটা ম্যাচ খেলেছে রাইজিং স্টার এশিয়া কাপে, সেখানে কিন্তু সূর্যবংশী অতটা বড় পারফরমেন্স করতে পারেনি। ওই ম্যাচে বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে কি সূর্যবংশীর কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? যে একটা একটা মজার একটা ঘটনা এটা সত্যি হয়ে গেছিল, সেটা হলো আমাদের রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের প্লেয়ার আরিফ, তারপর সাকলাইন, পেস বোলার সাকলাইন ওর সাথে মিট করতে চাচ্ছিল। আমি ওকে বললাম যে তোমার সাথে দেখা করবে, তো বলেছে জরুর, কিন্তু ওর শিডিউল মিলছিল না। তো একটা সময় সাকলাইন আমাকে ইন্ডিয়ার সাথে ম্যাচের আগের দিন বলে, স্যার ওর সাথে তো দেখা হলো না, হ্যাঁ আমি ওরে মাঠে বলবো যে আমি তোর উইকেট নিব, এরপর বলবো যে গেট আউট। ঠিক এটাই ঘটেছে আপনার। ও সূর্যবংশী খুব মারছিল, তখন সাকলাইন খুব সুন্দর স্লোয়ার ডেলিভারি দেয় এবং লং অনে ক্যাচ ধরা পড়ে। আপনি কি কোনো সিক্রেট ফাঁস করেছিলেন? পরে পরে যখন দেখা হলো হোটেলে লবিতে, তখন সাকলাইনের সাথে পরিচয় করে দিলাম যে ভাই বাপ এই সাকলাইন তোমার উইকেট নিল। থাকলেন তো এখন ন্যাশনাল টিমে চলে আসলো। হ্যাঁ স্যার, তখন ওই হোটেলে নিচে যখন দেখা হলো, তখন বললাম যে সাকলাইন ভাইবাব সাকলাইন কিন্তু বলেছিল তোমার উইকেট নিবে। তখন ভাইবাব বলে যে রিয়েলি স্যার, তো একটা সারপ্রাইজ হয়ে গেছিলো। তো আমার কাছে মনে হয় সাকলাইনের যে এটার ভিতরে যে একটা মনোভাব যে ওর উইকেট নিবে, এটা অনেকটা বাংলাদেশ দলকে হেল্প করেছে। এত বড় একটা ট্যালেন্ট ন্যাশনাল টিমে যখন আসবে, এই ফর্ম ধরে রাখার ব্যাপার নিয়ে কখন আলোচনা হয়েছে কিনা, বা ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তাভাবনা বৈভবের আছে কিনা, বা যদি পরবর্তীতে আপনার সঙ্গে কথা হয় তার প্রতি মেসেজটা আপনার কি থাকবে? ওর সাথে ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়, কারণ সে অলরেডি এলিট লেভেলে বিচরণ করছে, এবং অ্যাকচুয়ালি আমার সাথে যেভাবে রিলেশন হয়েছে, এটা আনন্দের রিলেশন। আনন্দের বলতে এখানে কোনো ডিপ্রেশন থাকবে না, এখানে শুধু আনন্দ থাকবে, এখানে কোনো হার্ড কথা থাকবে না, এখানে মজার কিছু স্মৃতি থাকবে। ন্যাশনাল টিমের অন্য প্লেয়াররা নিশ্চয়ই আপনাকে মানে বৈভবের কোচ বলে ডাকে বা মজা করে। এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়, যখন কিছু প্লেয়ার, যেমন মনে করেন যে আমি যাকে খুব শ্রদ্ধা করি, যেমন মুশফিকুর রহিমের সাথে যখন প্রথম দেখা হয় একাডেমির সামনে, তখন আশিক ভাই একটা বলে ডাক দিয়ে তখন ভবের নামটা নেয়। তো এটা অনেক বড় ইন্সপিরেশন আমার কাছে। তারপরে তানজিদ তামিম প্রায় এই বিষয়ে কথা বলে। কি বলে বৈভবের? এরকমই। মানুষ তো জানতে চায় আসলে এত বড় একটা ট্যালেন্ট সম্পর্কে কিছু সিক্রেটস বৈভবের। সিক্রেটস বলতে ও একটা সিক্রেটস বলেছিল আমাকে, যেটা সে সবসময় হেল্পলেস পিপল, মানে মানুষকে সে খাবার দেয়, বিভিন্নভাবে সে হেল্প করে। এবং সে বলল একটা যে স্যার আমার একটা ঘটনা বলি। বিহারে সে যে স্টেটে থাকে, সেই স্টেটে একটা লোক তার কাছে খাবার চাইলো। খাবার চাওয়ার পরে সে খাবারটা দিল। দেওয়ার পরে তখন আশেপাশের মানুষ বললো যে তো ওরে কেন দিলি, তো ও তো ভালো, বাট একটু গরিব, কিন্তু সাথে ভালো। তখন সে বললো যে দেখেন আমি দিল্লি থেকে ওকে খাওয়াই। তখন সে বললো যে স্যার বিশ্বাস করেন আমি এরপরে ব্যাক টু ব্যাক সেই স্টেট ক্রিকেটে 5টা 100 মারে। হ্যাঁ 5টা 100 মারে। তো এটা ওর কাছে একটা মানে একটা স্মরণীয় ঘটনা সে বলল। তাছাড়া সে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, বিহারে এবং সব জায়গাতে। সে তার হৃদয়টা অনেক সফট। প্র্যাকটিস মডিউলটা কি আসলে, কিভাবে প্র্যাকটিস করে? ওদের এখানে সেন্টার অফ এক্সিলেন্স আছে আপনার ইন্ডিয়াতে। তো সেখানে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের প্র্যাকটিস কীভাবে কী ধরনের করো। তো ও বললো যে স্যার 4 ঘন্টা সে শুধু ছক্কা প্র্যাকটিস করে। নেট বোলার সারাদিনে, তো নেট বোলারও থাকে, সব প্রস্তুত থাকে। 2 ঘন্টা স্পিন, 2 ঘন্টা পেসে। তো 4 ঘন্টা সে ছক্কার প্র্যাকটিস করে। তো ওই দিন শুধু ছক্কার প্র্যাকটিস করে, আবার কোনো সময় শুধু 4 সে শেয়ার করেছে। বাট আমি এটা বলতে চাইছি কারণ আমাদের দেশের যারা ইয়াং
জেনারেশন আছে বা একাডেমি লেভেলে আছে বা যে কেউ এই প্রসেসটা যদি একটু মেনটেন করে আমার কাছে মনে হয় ফল পাওয়া সম্ভব। কারণ কনসিয়াসলি আমরা চেতন মনে যত বেশি করব, অবচেতন মনে সেটাই ঘটবে, সাবকনসিয়াস এটাই ঘটে। তো একটা অ্যাটিটিউড বনে যায়। আমি যখন এটা অভ্যাসে পরিণত করব তখনই আমার এটা মনোভাব সৃষ্টি হয়। বৈভবের সাথে যখন প্রথম আন্ধ্রপ্রদেশে কথা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে, তখন আমি 2023 সালে রাজস্থান গিয়ে একটা মাইন্ড ট্রেনিং স্পোর্টসের উপর আমি একটা মাইন্ড ট্রেনিংয়ের উপর একটা কোর্স করি। আর সেটা সারা ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে 500 অ্যাথলেট আসে। তো তখন আমাকে সে আমি জিজ্ঞেস করছিলাম তুমি মেডিটেশন করো কি না। তখন ও এটা নিয়ে আলাপ করতে করতে আমাকে বললো যে আপনি কী ধরনের মেডিটেশন করেন। তাই আমি বললাম যে দেখো, মেডিটেশন আমাদের যেটা মনের ভিতরে অনেক ট্রাফিক জ্যাম হয়, সারাদিনে ট্রাফিক জ্যাম হয়, তো আমি যেটা করি প্রতি ঘন্টায় 1 মিনিট শুধু আমি যদি আল্লাহকে অনুভব করি বা পজিটিভ অ্যাফার্মেশন দিই, দেন ট্রাফিক জ্যাম আবার ছুটে যায়। কারণ আমরা পারিপার্শ্বিক বিভিন্ন নেগেটিভ পজিটিভে আক্রমণের শিকার, আমরা হিউম্যান বিন। তখন ও বললো যে ও মেডিটেশন করে বিভিন্ন সময়, যেমন ভিজুয়ালাইজ করে, সে ব্যাটিংটা ভিজুয়ালাইজ করে, বলার বিভিন্ন ওর টাইপ একটু ভিন্ন, বাট সে মেডিটেশন করে। তো আমার কাছে মনে হয় মেডিটেশন খুব অনেক কাজে দেয়, ভিজুয়ালাইজেশন। সো আপনারা জানেন যে আইনস্টাইন, যে আমাদের বিজ্ঞানী, পরমাণুবিজ্ঞানী, যে আইনস্টাইন বলেছিলেন যে ভিজুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেন দ্য হার্ডওয়ার্ক। সো আমি যদি হার্ডওয়ার্ক করার আগে যদি ওই হার্ডওয়ার্কটাই আমি ভিজুয়ালাইজ করি আমার মনের ভিতরে, দেন একটা আর্ট হয়ে যাও, কল্পনায় আর্ট, দেন সেটা এক্সিকিউট হয় ভালো। সো ভিজুয়ালাইজেশন মোস্ট পাওয়ারফুল আমার কাছে মনে হয়। বৈভবের ম্যাচ যখন থাকে কি করেন দেখেন? অনেকদিন আমার ফলো করার সৌভাগ্য হয়নি। তো ও যখন 100 মেরেছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল আপনি আমার ব্যাটিং দেখেছেন। আমি বললাম যে দেখি নাই, তবে হাইলাইটস দেখে নিব। এটা নিয়ে খুব একটা মজা হয়েছিল, মানে হাসি দিল। লাস্ট ম্যাচটা আমি দেখার সৌভাগ্য হয়েছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে তার যে বল বোঝার যে ক্ষমতা, রিলিজের সাথে সাথে বলের দিকে যাওয়া, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কি ঈশ্বর প্রদত্ত বলবেন? ঈশ্বর প্রদত্ত সবার ভিতরেই আছে, বাট এটা যেমন আমাদের স্যার, স্পেশালি যেমন মারা গেছেন সৈয়দ আব্দুল হাদী রতন স্যার, একবার বলেছিলেন যে কেউ প্রতিভা নিয়ে জন্মায়, কেউ প্রতিভা তৈরি করতে হয়। তো সূর্যবংশীর ক্ষেত্রে আমি যেটা বলবো, ওর পারফেক্ট হার্ডওয়ার্ক ওকে ট্যালেন্ট বানিয়েছে।